আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রং মশালের নতুন ভিডিওতে। আজকের পর্বে আমি আপনাদেরকে 7টি স্থানের সাথে পরিচয় করিয়ে দিব মেঘালয়ের, যে 7টি স্থান অবশ্যই ঘুরে দেখবেন মেঘালয়ে গেলে। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিব নোহকালিকাই জলপ্রপাতের সাথে। এটি ভারতে সর্ববৃহৎ জলপ্রপাতগুলোর মধ্যে একটি। এর উচ্চতা প্রায় 1170 ফুট। এটি ধাপে ধাপে না পড়ে একেবারে সোজাসুজি মাটিতে গিয়ে পড়েছে। এই জলধারা নিচে একটি জলাশয়ের সৃষ্টি করেছে, যার রং পান্নার মতো সবুজ ও স্বচ্ছ, কিন্তু বর্ষাকালে এর থেকে দুধের ন্যায় সাদা পানি প্রবাহ হয়। দেখতে অনেকটা সাদা রং অথবা দুধের মতো। দেখতেই পাচ্ছেন যে কতটা মোহনীয় দৃশ্য। জলপ্রপাতটির বিশালতা আর ঝরে পড়ার ঐশ্বরিক সৌন্দর্যে অভিভূত হতে হয়। জলপ্রপাতটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম বলে দাবি করা হয়। এই ঝর্ণাটি ট্যুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয় একটি স্থান। মেঘালয়ের অন্যতম শীর্ষস্থান এই নোহকালিকাই ফলস। বাংলাদেশিদের কাছে এটি নোয়াখালী ফলস নামেও পরিচিত। তবে এর সৌন্দর্যে আপনি বরাবরই মুগ্ধ হবেন। এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্য থাকে এই ঝর্ণায়, বা পুরো মেঘালয় জুড়েই। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় বলে এখানে তখন ঝর্ণাগুলোতে প্রচুর পানি থাকে, এবং বাকি সময়টাও পানি থাকে, তবে সেটা কম থাকে। পাহাড়ের সাথে মেঘ বাড়ি খেয়ে কিভাবে আকাশের দিক উঠে যাচ্ছে, কতই না মনোমুগ্ধকর দৃশ্য। আপনি এই স্থানে থেকে উপভোগ না করলে কখনোই এর সৌন্দর্য পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন না। এরপরে আমি কথা বলছি সেভেন সিস্টার ওয়াটারফলস নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের গা থেকে অনেকগুলো ঝর্ণা একসাথে নিচের দিকে নেমে আসছে। তো এগুলোকে সব একসাথে সেভেন সিস্টার ফলস বলা হয়। মেঘালয়ের রাজ্যের খাসি পাহাড় জেলা থেকে 1 কিলোমিটার দক্ষিণে মাওসমাই গ্রামে এই জলপ্রপাতটির অবস্থান। তো এখানে 7টি জলপ্রপাত রয়েছে বড় বড়, কোনোটি পাশাপাশি উঁচু, কোনোটা বা আবার শক্ত পাথরের উপরে পাশাপাশি সাজানো। জলপ্রপাতগুলো এমনভাবে বিস্তৃত যে দূর থেকে এগুলোর অস্তিত্ব টের পাওয়া যায়। বিশেষ করে বৃষ্টি হলে পুরো অঞ্চলটি অদ্ভুতভাবে জীবন্ত হয়ে ওঠে। আমরা যখন এই জায়গাটিতে গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে। আমাদের জানা মতে 123 বছরের মধ্যে নাকি সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল তখন মেঘালয়। আর এ কারণে জলপ্রপাতে প্রচুর পরিমাণে পানি ছিল, এবং সবগুলো জলপ্রপাতই জীবন্ত হয়ে উঠেছিল পূর্ণ উদ্যমে। সেভেন সিস্টার জলপ্রপাত দেখার জন্য সবচেয়ে সেরা সময় বর্ষা, কারণ এ সময় জলপ্রপাতটি সম্পূর্ণ রূপ মেলে ধরে। সেভেন সিস্টার জলপ্রপাতে ভ্রমণে যেতে চাইলে জুন থেকে সেপ্টেম্বর সময়টি বেছে নিতে পারেন। অবশ্যই চাইলে যে কোনো সময় যাওয়া যায়, কিন্তু তখন ঝর্ণায় পানি কম থাকে। মেঘালয় সম্পর্কিত আরও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দিতে ভুলবেন না। ভিডিওর নিচে থাকা কমেন্ট অপশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং আশা করি বাকি ভিডিওগুলো উপভোগ করবেন, কারণ আমি যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি মেঘালয়ে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। তৃতীয় নম্বরে মেঘালয়ের অন্যতম আকাঙ্ক্ষিত একটি ঝর্ণার নাম ওয়ে সাডং ফলস। এই ঝর্ণাটি খুবই সুন্দর। 3টি ধাপে পানি নিচের দিকে নেমে এসেছে, এবং প্রতিটি ধাপে এক একটি পুলের ন্যায় তৈরি হয়েছে। বর্ষাকাল ব্যতীত সর্বসময় এই পুলের পানিগুলো একদম স্ফটিকের ন্যায় স্বচ্ছ সাদা থাকে, কিন্তু আমরা বর্ষাকালে যাওয়ার কারণে তখন পানির পরিমাণ অত্যাধিক মাত্রায় বেশি ছিল, এবং পানি প্রবাহ এত পরিমাণই বেশি ছিল যে আমরা পুলে নামতে পারিনি। কিন্তু অন্য সময়গুলোতে আপনি এই পুলে গোসল করতে পারবেন এবং পানি পাবেন স্বচ্ছ এবং সাদা স্ফটিকের ন্যায়। এই ঝর্ণার ভিউ পয়েন্ট 2টি এবং পাহাড় থেকে বেশ নিচে।
তো নামতে হলে বেশ দুর্গম পথ অতিক্রম করতে হবে। বর্ষাকালে পথটা আরও বেশি দুর্গম হয়ে ওঠে ভেজা স্যাঁতসেঁতে পিচ্ছিল হওয়ার কারণে। শিলং শহর থেকে এই ঝর্ণার অবস্থান প্রায় 40 কিলোমিটার দূরে, চেরাপুঞ্জি শহর থেকে 12 কিলোমিটার এবং ডেনথালিন ফলস থেকে 5 কিলোমিটার। তো আপনি ডেনথালিন ফলস এবং এই ওয়ে সাওদং ফলস একসাথে দেখতে পারবেন চাইলে। বর্ষাকালে এবং গ্রীষ্মকালে এই ঝর্ণার ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়। বর্ষাকালে এমন প্রচুর পরিমাণে পানি থাকে ঝর্ণায়, তখন এই পুলগুলোতে নামা যায় না, কিন্তু গ্রীষ্মকালে বা শীতকালে আপনি চাইলে এই ঝর্ণায় গোসল করতে পারবেন। তখন পানি একদম স্বচ্ছ সাদা থাকে, স্ফটিকের ন্যায়। তখন পানি প্রবাহ কম থাকে, চাইলেই পানিতে নামা যায়, কিন্তু এখন পানিতে নামাটা খুবই ঝুঁকিপূর্ণ। চতুর্থ নম্বরে আপনাদের ঘুরে দেখাবো মাওসমাই কেভ। এর অবস্থান চেরাপুঞ্জি শহরেই। চেরাপুঞ্জির মাওসমাই কেভ আসলে একটি লাইমস্টোন বা চুনা পাথরের গুহা। শিলং শহর থেকে এর দূরত্ব প্রায় 58 কিলোমিটার। টিকিট কেটে বেশ কিছু সিঁড়ি পার হওয়ার পরই গুহার প্রবেশ পথ। গুহার ভেতরে অপ্রশস্ত পথ, বিদ্যুতের আলো আধারের সঙ্গে হাত মিলিয়ে গুহার ভেতরে তৈরি হয়েছে এক অদ্ভুত মায়াময় পরিবেশ। দক্ষিণ মেঘালয়ের অনেক পাহাড়ে চুনাপাথরের স্তর দেখা যায়। বৃষ্টিপাতের জন্য এই অঞ্চলের বেশ সুনাম আছে। বৃষ্টির পানির সাথে চুনাপাথরের সম্পর্ক একদমই ভালো নয়। চুনাপাথরে থাকে অসংখ্য ফাটল। বৃষ্টির জলে সেই ফাটলগুলিতে পানি ঢুকে শুরু হয় রাসায়নিক বিক্রিয়া, এবং রাসায়নিক বিক্রিয়ার কারণে সেখানে বৃষ্টির জল জমে এবং ফাটলগুলো আকারে বাড়তে থাকে, তৈরি হয় চুনাপাথরের গুহা। এখানে গুহার ছাদে ঝুলতে দেখা যায় চুনাপাথরের নানা আকৃতি। চলাফেরার জন্য গুহার ভেতরে আছে সিঁড়িপথ। ঝুলন্ত পাথরে মাথা ঠকে যাওয়ার ভয় আছে। ফেরার পথে গুহার ভেতরটা অন্যরকম লাগতে পারে। তখন দেখার সঙ্গে মিশে যেতে পারে কল্পনা, জীবন্ত হয়ে উঠবে পাথরের গায়ে খোদাই করা অনেক দৃশ্য। হঠাৎই বাইরের থেকে সূর্যের আলো উঁকি মারবে গুহার ভেতরে। বৃষ্টির দিনে চুনাপাথরের দেয়াল বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে ভেতরে। গুহার ভেতরে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পানি পড়তে থাকে। তো রেইনকোট থাকলে আপনার ভিজে যাওয়ার ভয় থাকবে না, নতুবা আপনি ভিজে যাবেন বৃষ্টির ফোঁটা পড়ে পড়ে, কারণ এখানে সেখানে থেকে গুহার ভেতরে প্রচুর পানি পড়ে। বৃষ্টির দিনে দর্শনার্থীর সংখ্যা খুবই কম থাকে। তো এ সময় পরিবেশটা আরও বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। আমি পঞ্চম স্থানে রেখেছি উমক্রেম ফলস, যে ঝর্ণাটি ডাউকি তামাবিল সীমান্ত থেকে 4 কিলোমিটার দূরে এবং বাংলাদেশ থেকে খুবই কাছে। ডাউকি থেকে মাওলিলং ভিলেজে যাওয়ার পথে এই ঝর্ণাটি হাতের ডানে পড়বে। বাংলাদেশ সীমান্ত থেকে এই ঝর্ণাটি দেখতে পাওয়া যায়। ডাউকি সীমান্ত হয়ে শিলং যাওয়ার পথে অথবা মাওলিলং ভিলেজ যাওয়ার পথে অনেকগুলোই ঝর্ণা চোখে পড়বে, তার মধ্যে এই ঝর্ণাটি অন্যতম। বর্ষাকালে এই ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি থাকে। স্বচ্ছ পানির জলধারা নেমে আসে পাহাড় থেকে। মেঘালয়ের অন্যতম আকাঙ্ক্ষিত স্থান লিভিং রুট ব্রিজ অথবা জীবন্ত শেকড়ের ব্রিজ, যেটি খুবই নামকরা এবং প্রচুর দর্শনার্থী জমা হয় এই ব্রিজটি দেখতে, কারণ ব্রিজটি পুরোপুরি গাছের শেকড়ের দ্বারা নির্মিত, ঝুলে আছে একটি ঝর্ণার উপরে। মেঘালয়ে জীবন্ত শেকড়ের তৈরি এরকম আরও একটি ব্রিজ আছে, যেটার নাম ডবল ডেকার ব্রিজ। তবে এই ব্রিজটির অবস্থান মাওলিলং ভিলেজের খুব কাছেই। আপনি যখন মাওলিলং ভিলেজে যাবেন, সেখান থেকে খুব সহজেই লিভিং রোড ব্রিজ দেখতে যেতে পারবেন। বর্ষাকালে এই ব্রিজের নিচ থেকে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হয় এবং সবটুকু পানি বাংলাদেশের দিক নেমে আসে। মেঘালয়ের অন্যতম আকর্ষণীয় স্থান ক্রাংসুরি ফলস, যেটি শিলং শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত।
এখানে পার্কিংয়ে গাড়ি থামিয়ে আপনাকে প্রায় 400 মিটার নিচে নেমে যেতে হবে। এই ঝর্ণার পানি বর্ষাকাল ব্যতীত বাকি সব সময় স্বচ্ছ থাকে। এই ঝর্ণায় আয়েশ করে সাঁতার কাটতে পারবেন আপনি, এবং ঝর্ণার উপরেই ভাগে বোটিংয়ের ব্যবস্থা আছে। ঝর্ণার নীল জলে আপনি বোটিং করতে পারবেন চাইলে, কিন্তু বর্ষাকালে এই ঝর্ণায় নামতে দেওয়া হয় না, কারণ তখন পানির চাপ বেশি থাকে। বোটিং শেষে আপনারা চাইলে এখানে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। এখানে খাবারের খরচ পড়ে 100 থেকে 200 রুপি, বোট ভাড়া 100 রুপি এবং লাইফ জ্যাকেট ভাড়া 30 রুপি, এন্ট্রি ফি 50 রুপি করে। লাইফ জ্যাকেট ছাড়া এখানে নিরাপত্তারক্ষীরা আপনাকে পানিতে নামতে দেবে না। আমরা বর্ষাকালে মেঘালয়ে যাওয়ার কারণে কোনো ঝর্ণায় গোসল করতে পারিনি, তবে ঝর্ণার পরিপূর্ণ রূপ দেখতে পেয়েছি। আপনারা যদি ঝর্ণার শান্ত রূপ দেখতে চান তাহলে বর্ষাকাল ব্যতীত অন্য ঋতুতে যেতে পারেন, কিন্তু আপনি যদি ঝর্ণার পরিপূর্ণ রূপ দেখতে চান তাহলে আপনাকে বর্ষাকালেই যেতে হবে। তবে ছাতা অথবা রেইনকোট নিতে হবে। তবে রেইনকোটে সবথেকে ভালো ভরসা, কারণ ছাতায় বৃষ্টি আপনি থামাতে পারবেন না, আপনার শরীর ভিজে যাবে। বোনাস হিসেবে আপনাদের জন্য থাকছে ডাইনথলেন ফলস। ওই যে ওয়ে সাওদং ফলসের কথা বলেছিলাম, ওয়ে সাওদং ফলস থেকে 5 কিলোমিটার দূরে এই ডাইনথলেন ফলসের অবস্থান। এই ঝর্ণা নিয়েও একটি কাহিনী আছে, আপনারা গুগল ঘাটলি পেয়ে যাবেন। এই ঝর্ণাটিও বেশ সুন্দর, মেঘের ঢাকা, একদম লাল পাথরের উপরে, খুবই সুন্দর। এইখানটায় আপনি যেতে পারেন। বর্ষাকালে এই ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি পাবেন। এই ঝর্ণাটি দেখতে হলে আপনাদের কোনো টিকিট কাটতে হবে না। এই ঝর্ণাটি একদমই নির্জন স্থানে বলা চলে, খুব কম দর্শনার্থী এখানে যায়। আপনারা এখানে যেয়ে উপভোগ করতে পারেন, খুব সুন্দর একটা ঝর্ণা। যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে উপভোগ করলেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য। মেঘালয় সম্পর্কিত এবং এছাড়াও বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও আমি আপলোড করেছি চ্যানেলে, চাইলে দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।